আচ্ছা, এই যে বিশাল মহাবিশ্ব, এটাকে আমরা বুঝি কিভাবে? পদার্থবিজ্ঞানীরা কিন্তু এর জন্য কিছু অসাধারণ টুলস ব্যবহার করেন। কিন্তু এমন কোনো গোপন কোড বা ভাষা কি আছে যা দিয়ে বাস্তবতাকে একেবারে নিখুঁতভাবে বর্ণনা করা যায়? আজকে আমরা ঠিক এমনই একটা টুল নিয়ে কথা বলবো, যার নাম 4 ভেক্টর। চলুন এই কোডটা ভাঙার চেষ্টা করা। এই যে আমরা আমাদের চারপাশে সবকিছু দেখি, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা দিয়ে মাপি, কিন্তু এটাই কি সব? পদার্থবিজ্ঞানের চোখে কি এই 3টা ডাইমেনশনই মহাবিশ্বের পুরো ছবিটা তুলে ধরার জন্য যথেষ্ট, নাকি এর থেকেও বড় কোনো স্টেজের দরকার? আমরা তো ছোটবেলা থেকেই নিউটনের সূত্র পড়ে আসছি, তাই না? ওগুলো আমাদের প্রতিদিনের জীবনে দারুণ কাজ করে। কিন্তু সমস্যাটা হয় তখন, যখন কোনো কিছু আলোর গতির কাছাকাছি বেগে চলতে শুরু করে। তখন নিউটনের সূত্র আর কাজ করে না। এখানেই দরকার হয় একটা নতুন ফ্রেমওয়ার্কের, যা আমাদের নিয়ে যাবে একটা নতুন ডাইমেনশনে। আপেক্ষিকতার সবচেয়ে অদ্ভুত কিন্তু সুন্দর আইডিয়াটা হলো স্পেস আর টাইম আসলে আলাদা কিছু না, বরং এই দুটো মিলেমিশে একটা 4 মাত্রার জগৎ তৈরি করে, যাকে আমরা বলি স্থানকাল বা স্পেস টাইম। এই ছবিতে যেমনটা দেখা যাচ্ছে, এখানে টাইমের একটা নিজস্ব দিক আছে, যা স্পেসের 3টা দিক থেকে একদম আলাদা। আর এই গঠনটাই আমাদের পরিচিত জগৎ থেকে একে সম্পূর্ণ ভিন্ন করে তুলেছে। আচ্ছা, তাহলে প্রশ্ন হলো, এই যে নতুন একটা জগৎ, মানে 4 ডাইমেনশনাল স্পেস টাইম, এখানে আমরা ফিজিক্সের নিয়মকানুনগুলো লিখব কিভাবে? এখানে এন্ট্রি হচ্ছে আমাদের আজকের হিরোর 4 ভেক্টর। এটাই হলো স্পেস টাইমে ফিজিক্সকে ঠিকঠাকভাবে বর্ণনা করার মাস্টার কি। 4 ভেক্টর কি সেটা বোঝার আগে চলেন একটু ঝালিয়ে নিয়ে আমাদের খুব চেনা 3 ভেক্টরকে। এটা আর কিছুই না, জাস্ট একটা তীর যার একটা নির্দিষ্ট মান আর দিক আছে, যেমন ধরুন কোনো গাড়ির বেগ বা কোনো বস্তুর উপর দেয়া বল। আমরা কিন্তু রোজকার জীবনে সারাক্ষণই এই 3 ভেক্টর নিয়ে কাজ করি। ধরুন আপনি প্রথমে উত্তর দিকে 10 পা গেলেন, তারপর পূর্ব দিকে 5 পা। আপনার মোট সরণ কতটুকু? এটাই তো ভেক্টর দিয়ে আমরা খুব সহজে বের করে ফেলি। তো এখন ভাবুন তো, এই সিম্পল আইডিয়াটাকেই যদি আমরা 4 মাত্রার স্পেস টাইমে নিয়ে যাই, তাহলে কি হবে? যা পাওয়া যাবে সেটাই হলো 4 ভেক্টর। এটা এমন একটা তীর যেটা শুধু স্পেসের দিকেই ইশারা করে না, টাইমের দিকেও করে। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, একটা 4 ভেক্টরের 4টা কম্পোনেন্ট। প্রথমটা মানে ওই যে A0, ওটা হলো টাইম, আর বাকি 3টা আমাদের পরিচিত স্পেস। এই যে সময়ের একটা আলাদা কম্পোনেন্ট ঢুকে গেল, এটাই কিন্তু সাধারণ ভেক্টর আর 4 ভেক্টরের মধ্যে আসল পার্থক্য, এবং এটাই একে এতটা শক্তিশালী করে তুলেছে। আচ্ছা, টুল তো পাওয়া গেল। এবার দেখি এই টুল দিয়ে কি করা যায়। চলুন দেখা যাক গতির ধারণাটাকে এটা কিভাবে একদম পাল্টে দেয়। কোনো বস্তুর পুরো জীবনটা, মানে সময়ের প্রতিটি মুহূর্তে তার অবস্থান, এই 4 মাত্রার স্পেস টাইমে একটা রেখা হিসেবে ভাবা যায়। এই রেখাটাকে বলে ওয়ার্ল্ড লাইন। ব্যাপারটা ভাবুন একবার, আপনার পুরো জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই 4 মাত্রার স্পেস টাইমে একটা আঁকাবাঁকা রেখা মাত্র। আপনার আমার সবারই এমন একটা ওয়ার্ল্ড লাইন আছে। আর এখানেই আসছে সেই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ব্যাপারটা। 4 ভেক্টরের ম্যাথস থেকে একটা অবিশ্বাস্য জিনিস বেরিয়ে আসে। এই মহাবিশ্বের প্রত্যেকটা জিনিস, আমি, আপনি, এই গ্রহ, নক্ষত্র, সবকিছু সবসময় স্পেস টাইমের মধ্যে দিয়ে আলোর গতিতে ছুটছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরা সবাই আসলে লাইট স্পিড ট্র্যাভেলার। ব্যাপারটা অনেকটা এরকম, আপনার কাছে মোট 100 পয়েন্ট আছে খরচ করার জন্য। আপনি হয় স্পেসের মধ্যে দিয়ে যাবেন, না হলে টাইমের মধ্যে দিয়ে। আপনি যদি এক জায়গায় স্থির হয়ে বসে থাকেন, তার মানে আপনার সব পয়েন্ট খরচ হচ্ছে টাইমের মধ্যে দিয়ে যাওয়ার জন্য। আপনি তখন সময়ের মধ্যে দিয়ে সর্বোচ্চ গতিতে ছুটছেন। আর যেই আপনি স্পেসের মধ্যে দিয়ে ছোটা শুরু করবেন, আপনাকে টাইমের গতি থেকে পয়েন্ট কমিয়ে আনতে হবে। এটাই হলো টাইম ডাইলেশন। অদ্ভুত, তাই না? তো 4 ভেক্টর যে শুধু গতির ধারণা পাল্টে দিয়েছে তা কিন্তু নয়, এটা নিউটনের সেই বিখ্যাত গতিসূত্রগুলোকেও একটা জরুরি আপগ্রেড দিয়েছে। চলুন দেখি সেটা কেমন। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা দেখানো হয়েছে। বাঁদিকে আমাদের সবার চেনা F=ma, আর ডান দিকে এর আপডেটেড ভার্সন। দেখতে কিন্তু একই রকম, তাই না? কিন্তু এখানে ফোর্স, ম্যাস, অ্যাক্সেলারেশন সবই আসলে 4 ভেক্টর। এটা যেন নিউটনের সূত্রের 21শ শতাব্দীর ভার্সন, যা অনেক বেশি গতিময় মহাবিশ্বের জন্য তৈরি। আমরা আমাদের আলোচনার প্রায় ক্লাইম্যাক্সে চলে এসেছি। এবার আমরা দেখব কিভাবে এই 4 ভেক্টর মহাবিশ্বের সম্ভবত সবচেয়ে বিখ্যাত সিক্রেটটা আমাদের সামনে নিয়ে আসে। 4 মোমেন্টাম বা 4 ভরবেগ নামে আরেকটা পাওয়ারফুল কনসেপ্ট আছে। সহজ কথায় এটা বলে যে এনার্জি আর মোমেন্টাম, মানে শক্তি আর ভরবেগ, এগুলো আসলে আলাদা দুটো জিনিস না, এরা একই মুদ্রার এপিটপিক। এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে। 4 মোমেন্টামের যে টাইম কম্পোনেন্ট, সেটাই হলো এনার্জি, আর যে স্পেস কম্পোনেন্টগুলো, সেগুলো হলো আমাদের পরিচিত 3D মোমেন্টাম।
তার মানে এনার্জিকে আমরা একভাবে সময়ের মধ্যে দিয়ে মোমেন্টাম বলতে পারি। কি অসাধারণ একটা ব্যাপার। এই স্লাইডে যে ইকুয়েশনটা দেখছেন, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এর মূল কথাটা খুব সোজা। এটা বলছে একটা কণার টোটাল এনার্জি দুটো জিনিস থেকে আসে। একটা হলো তার স্থির ভর থেকে পাওয়া এনার্জি, আর আরেকটা হলো তার গতির কারণে পাওয়া এনার্জি। কিন্তু একটা প্রশ্ন করা যাক। আচ্ছা, যদি কণাটা না চলে, মানে যদি একদম স্থির থাকে, তাহলে কি হবে? দেখুন, কণাটা যদি স্থির থাকে তার মানে এর মোমেন্টাম বা পি এর ভ্যালু হলো 0, তাই না? তাহলে ইকুয়েশনের ওই পি স্কোয়ার অংশটা তো বাদই হয়ে গেল। তখন ইকুয়েশনটা একদম সরল একটা রূপ নেয়। আর আমাদের সামনে চলে আসে E=mc²। হ্যাঁ, ফিজিক্সের সেই আইকনিক ইকুয়েশন, যার মানে হল ভর বা ম্যাস নিজেই আসলে এনার্জির একটা ঘনীভূত রূপ। তাহলে দেখুন, 4 ভেক্টর কিন্তু শুধু একটা অঙ্কের টুল না, এটা আসলে একটা চাবি, যেই চাবি দিয়ে আমরা ম্যাটার আর এনার্জির মধ্যেকার সেই গভীরতম সম্পর্কটা খুঁজে পেয়েছি। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ভাবুন তো, শুধু 3টা ডাইমেনশন থেকে 4টা ডাইমেনশনে যাওয়ার মতো একটা ছোট্ট দৃষ্টিভঙ্গির পরিবর্তন যদি আমাদের E=mc² এর মতো একটা সত্য উপহার দিতে পারে, তাহলে আমাদের জানার বাইরে এই মহাবিশ্বের বর্ণনার মধ্যে আরও কত বড় বড় রহস্য লুকিয়ে আছে।